বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জুলাই সনদের আইনগত ভিত্তি কেন জরুরি এবং কেন আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে, এ বিষয়ে আমি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, টক শোতে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আজকে আবার প্রয়োজন অনুভব করছি যে এদেশে মানুষকে জানানো উচিত, জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে আমাদের সবার জন্য অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমার আজকের বক্তব্যর দুইটা পাঠ। একটি পাঠ, কেন জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং কিভাবে দেওয়া যায়, এবং তার আগে আমাদের জানা উচিত কেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রতারণার ইতিহাস। মানুষের সাথে, মানুষের ভোটের অধিকারের সাথে, মানুষের ফান্ডামেন্টাল রাইটসের সাথে সব সময় শাসক গোষ্ঠী প্রতারণা করেছে। 1948 সালে দেশ ভাগের পর থেকে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানুষ তার আন্দোলন করেছে। এই আন্দোলনের ভিত্তিতে আইয়ুব খানের স্বৈরশাসনের পতন হয়েছে। এই আন্দোলনের ভিত্তিতে 6 দফার রূপরেখা দেওয়া হয়েছে। এই আন্দোলনের ভিত্তিতে 1970 সালে একটি নির্বাচন হয়েছে। সেই 70 সালের নির্বাচনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মানুষকে, দা দেন ইস্ট পাকিস্তানের মানুষকে যাতে ভোট ভাগ হয়ে না যায়, সেই জন্য তিনি ভোট বর্জন করলেন, এই বলে ভোটের আগে ভাত চাই, যাতে পূর্ব বাংলার সমস্ত মানুষ একদিকে ভোট দিতে পারেন। এবং পূর্ব বাংলা মানুষ তাই করলেন। আওয়ামী লীগের সমর্থনে তারা ভোটদান করলেন। আওয়ামী লীগ মেজরিটি পাইলেন। 70 সালে নির্বাচন হয়েছিল সংসদীয় পদ্ধতির আন্ডারে, এবং এই নির্বাচনটা হয়েছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা LFOর আন্ডারে। এখানে বলে রাখি, এই LFO এবং আওয়ামী লীগের তৎকালীন ইস্তেহারে স্পষ্টভাবে বলা ছিল তারা কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো রকম কোনো আইন করবেন না। 70 সাল নির্বাচনে তারা জয়লাভ করলেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদের হীন স্বার্থ উদ্ধারের জন্য আমাদের দেশে একটা বর্বরচিত আক্রমণ পরিচালনা করলেন 25শে মার্চ 1971 সালে। সারা বাঙালি জাতি, বাংলাদেশিরা এই যুদ্ধে অংশগ্রহণ করলেন। মুক্তিযুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে একটি স্বাধীনতা অর্জন করলাম। আল্লাহ আমাদেরকে একটি স্বাধীনতা দান করলেন। দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের স্বাধীনতাকে ভারত সুপরিকল্পিতভাবে, আবারও বলছি, ভারত সুকল্পিতভাবে আমাদের স্বাধীনতাকে ছিনতাই করে নিয়ে গেলেন। মুজিবনগর সরকারের সর্বাধিনায়ক ছিলেন MAG ওসমানী। মুজিবনগর সরকার গঠন হয়েছিল এপ্রিল মাসে। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে সৈয়দ নজরুল ইসলাম শপথ নিলেন। তার একটি ক্যাবিনেট ছিল, কিন্তু পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হলেন জেনারেল নিয়াজি, জেনারেল অরোরার কাছে। জেনারেল অরোরা ইন্ডিয়া সর্বাধিনায়ক ছিল, এবং ইন্ডিয়া সারা পৃথিবীর কাছে পোর্ট্রেট করলেন যে যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে, এবং বাংলাদেশের স্বাধীনতা ভারতের গিফটেড। এবং এখনও দেখবেন আপনারা বিভিন্ন ইন্ডিয়ান সিনেমায় এই জিনিসটা এখনও নির্লজ্জের মতো ভারত পোর্ট্রেট করে। সো আমরা একটা স্বাধীনতা পাইলাম, কিন্তু সেই স্বাধীনতার ইতিহাসটাকে
প্রথম দিনেই ছিনতাই করে নিয়ে যাওয়া হলো। 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পদার্পণ করিলেন, এবং এই পদার্পণ করার আগে তিনি ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসলেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলেন। তিনি এসে শপথ গ্রহণ করলেন না। আমি এটা বহুবার বলেছি, তিনি বাংলাদেশে এসে রাষ্ট্রপতি হিসাবে কোনো শপথ গ্রহণ করেননি। 11 তারিখে উনি রাষ্ট্রপতি হিসাবে অর্ডার পাস করলেন যে ভবিষ্যতে বাংলাদেশের যে রাষ্ট্রপতি হবেন তার শপথ পরিচালনা করবেন মহামান্য প্রধান বিচারপতি। মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসে অন্যদের অবদানকে মুছে ফেলে দিয়ে শেখ মুজিবুর রহমান নিজেকেই সব কিছুর ঊর্ধ্বে তুলে নিলেন। তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, এদেশের হাজার হাজার শহীদ যাদের আত্মত্যাগে এই স্বাধীনতা অর্জন হয়েছে, মৌলানা ভাসানী যিনি 70 সালে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছে, তাদের সমস্ত ত্যাগকে অস্বীকার করে এক দেশের এক নেতা শেখ মুজিবুর রহমান নিজেকে সব কিছুর ঊর্ধ্বে তুলে নিলেন। এবং শেখ মুজিব মানে মুক্তিযুদ্ধ, এই বিকৃত ইতিহাসের সূচনা হল। স্বাধীন বাংলাদেশে একটি সংবিধান দেওয়ার কথা, এই সংবিধান রচনা করার কথা স্বাধীন বাংলাদেশের মানুষের। 1970 সালে আগেই বলেছি যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আওয়ামী লীগের যে ম্যান্ডেট, আওয়ামী লীগ যে ইস্তেহার দিয়েছিল, এই লেফোতে ইসলাম বিরোধী কোনো কিছু করার কোনো অঙ্গীকারই ছিল না। 72-এর সংবিধানে কোথায় থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই দুইটা বাণী কোথায় থেকে আসলে? নিশ্চয়ই প্রতিবেশী রাষ্ট্রের দিক নির্দেশনায় এই সংবিধান রচিত হলো বলেই বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে 72-এর সংবিধান রচনা হলো। খালি 72 সংবিধানই রচনা হলো না, শেখ মুজিবুর রহমান সাহেব সমস্ত ইসলামিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করলেন। আবারও বলছি, সমস্ত ইসলামিক দলগুলোকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করলেন। ফলাফল মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি হল, একটি সংবিধান প্রণয়ন হল। সংবিধানের আলোকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নির্বাচন হলো 1973 সালে। যে নির্বাচন নিরপেক্ষ বলে একটি লোককে খুঁজে পাওয়া যাবে না, এখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল ছিল না, এবং সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাইল বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে শুরুটা হলো গণতন্ত্র দিয়ে, যাত্রাটা শুরু হলো মানুষের ভোটের অধিকার দিয়ে। উনি 73 সালের ইলেকশনের আগে একবারও বলেননি রক্ষী বাহিনী গঠন করা হবে, সেনাবাহিনীকে সীমিত করা হবে। উনি মানুষের ভোটাধিকারের সাথে বেইমানি করে বাংলাদেশের মুক্তি সংগ্রামে যে সেনাবাহিনী সর্বত্র অংশগ্রহণ করেছে তাদেরকে সীমিতকরণ করলেন। তিনি রক্ষী বাহিনী গঠন করলেন, এবং রক্ষী বাহিনী গঠন করে তিনি গণতন্ত্রকে অস্বীকার করে বলে দিলেন সংসদে কোথায় সিরাজ শিকদার। মানে তিনি এমন একটা জায়গায় চলে গেলেন, তাকে কেউ তার কথার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করবে, সমালোচনা করবে, এই সব কিছু সমালোচনার ঊর্ধ্বে হচ্ছে শেখ মুজিবুর রহমান। তিনি সমালোচনা সহ্য করতে পারলেন না। জাসদ গঠন হলো, জাসদকে তিনি সহ্য করতে পারলেন না। ফলাফল তিনি বললেন যে এমন একটা ব্যবস্থা তৈরি করো সমাজতন্ত্রের আলোকে, যেখানে আমি সর্বময় ক্ষমতার অধিকারী হব। সমাজতন্ত্রের পলিট ব্যুরোরা সর্বময় ক্ষমতার অধিকারী হয়, আর 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাকশাল গঠনের মাধ্যমে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো।
এমন কোনো ক্ষমতা নাই যে ক্ষমতাটা শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয়নি। এবং এই যে চতুর্থ অ্যামেন্ডমেন্ট, বাকশাল গঠন, তার ফলাফল যেই এই সিস্টেমের মধ্যে থেকে নির্বাচন করুক না কেন, তাকে হারানোর কোনো উপায় নেই। তাকে সরাতে গেলে হয় তার মৃত্যু হতে হবে অথবা অভ্যুত্থান হতে হবে। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান পুরো পরিবার সহ হত্যা হলেন। এখানে আরেকটি বিষয় আলোকপাত করা দরকার। 1971 সালের যুদ্ধে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচারের জন্য তিনি কোলাবোরেশন অ্যাক্ট করেছিলেন, এবং পরবর্তীতে উনি আবার 73 সালে অ্যামনেস্টিও ঘোষণা করলেন, এবং বিচার উনি করলেন না। আমার এই ক্ষুদ্র জ্ঞানে পৃথিবীতে আমি কোনো মানুষকে পাইনি যে মৃত্যুর পরে বই লেখে, একমাত্র শেখ মুজিবুর রহমান ব্যতীত। শেখ মুজিবুর রহমান সাহেব মৃত্যুর পরে যত বই লেখছেন, তার মেয়ে যত বই পাবলিশ করছেন, কোনো বইয়ে কিন্তু আমি এই উত্তরটা পাইনি কেন সে সেদিন 71 সালে কোলাবরেটরদের বিচার করলেন না। আমি যতটুকু পেয়েছি তা হলো সংখ্যাগরিষ্ঠ কোলাবরেটরই আওয়ামী লীগের মধ্যে থেকে ছিল। এনএসএফ যেমন ছিল মুসলিম লীগের, ঠিক সেরকম বাংলাদেশ আওয়ামী লীগের যারা এই পেটুবর্গীয় দলের, তারাও 71 সালে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন খারাপ কাজ করেছে। সেই জন্যে তিনি তাদের বিচার করতে হয়তোবা চাননি বলেই তিনি অ্যামনেস্টি ঘোষণা করেছেন, এবং তিনি এই বিচারের পথে যাননি। আর একটি কাজ হতে পারে, তিনি কিন্তু 71 সালের পর কোনো রিকনসিলিয়েশন করেননি, কারণ তখন জাসদ, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লেফটিস্ট দলেরা তারাও ভারতকে বলেছিল বহিঃশত্রু, পাকিস্তানকে বলেছিল নিজেদের শত্রু। সেই কারণে তারা কিন্তু প্রথমে মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি, এবং প্রচুর আন্ডারগ্রাউন্ড নকশাল, আমরা যারা জানি, নকশালের সৃষ্টি হয়েছিল, সর্বহারা পার্টির সৃষ্টি হয়েছিল। এগুলোকে দমন করার জন্য বা এদের সবারকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, সবার মুখ বন্ধ করার জন্য, সবার বাক স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান মোর কনসার্ন অ্যাবাউট বাকশাল। ইতিহাস বড় নির্মম। তিনি হত্যা হলেন, অমীমাংসিত থেকে গেল। বাংলাদেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই সৃষ্টি 71 সাল থেকে 75 সাল পর্যন্ত ছিল না, বরং সেই সময় রক্ষী বাহিনী এবং ছাত্রলীগের অত্যাচারে বাংলার মানুষ অতিষ্ঠ ছিল। জাসদ ছাত্রলীগ তার প্রতিরোধ, তার স্লোগানই ছিল প্রতিরোধে প্রতিশোধ, জাসদ জাসদ। এই প্রতিরোধ কাকে করতে চেয়েছিল জাসদ? সেই সময় আওয়ামী লীগকে প্রতিরোধ করতে চেয়েছিল, কারণ তখন তো সমস্ত ইসলামিক দলগুলো বাতিল ছিল, নিষিদ্ধ ছিল। ফলাফলে সিরাজ শিকদারের মতো লোকদেরকে হত্যা করা হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ হয়ে গেল। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বিভিন্ন পট পরিবর্তন হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ক্ষমতা নেওয়ার আগে ঘোষণা দিলেন, আমার ক্ষমতার প্রতি কোনো আকর্ষণ নেই। কিন্তু উনি ক্ষমতায় আসলেন। উনি বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত করলেন। উনি 1979 সালে পার্লামেন্টে ইলেকশন দিলেন। সেই ইলেকশন নিয়েও প্রচুর নিরপেক্ষতা নিয়েও অনেক কথা ছিল, কিন্তু এটা নির্দ্বিধায় বলা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন সৎ বলিষ্ঠ নেতৃত্ব সে সময় বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম রিকনসিলিয়েশনের কাজে হাত দিলেন। উনি স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই দৃষ্টিতে দেখলেন না। উনি বাম ঘরানার লোকদেরকে এবং মুসলিম লীগকে এক করে বাংলাদেশ ন্যাশনাল পার্টি গঠন করলেন। মুসলিম লীগের
সমস্ত প্রমিনেন্ট নেতারা বিএনপিতে যোগদান করলেন। আবার লেফটিস্ট থেকেও সব প্রমিনেন্ট নেতারা বিএনপিতে যোগদান করলেন। সো বাম এবং ইসলাম এই দুইটার সংমিশ্রণে বিএনপির সৃষ্টি। আর এখানে বলে রাখা ভালো, মুসলিম লীগ কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। সো মুসলিম লীগের সমস্ত নেতারাই, আপনারা যাদেরকে রাজাকার বলেন, স্বাধীনতার শত্রু বলেন, তারা কিন্তু সবাই তাই। পলিটিক্যালি তাদের স্ট্যান্ডিং ছিল যে তারা স্বাধীনতা ভারতীয় আগ্রাসন হিসাবে বিরোধিতা করেছিল। তাহলে এই লোকগুলো চলে আসলো বিএনপিতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামকে সমন্বিত করলেন এবং এই নিপীড়ন নির্যাতন ৭১ থেকে ৭৫ পর্যন্ত মানুষের রুদ্ধশ্বাসে একটি স্পেস তৈরি করলেন। সেই চতুর্থ সংশোধনীর বলে যে ক্ষমতার যে একচ্ছত্র সেন্ট্রালাইজেশন, সেটা কিন্তু তিনি পরিবর্তন করতে পারলেন না। ফলাফল তাকেও শাহাদাত বরণ করতে হল। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তিনিও এসে বললেন মার্শাল্লাহ জারি করে যে তারও ক্ষমতার প্রতি কোনো অভিপ্রায় নাই, কিন্তু তিনিও ক্ষমতা দখল করলেন। কেউ কথা রাখেন। সুনীল গঙ্গোপাধ্যায় সেই কবিতার মতো ৩৩ বছর কাটলেও কেউ কথা রাখল। হোসেন মোহাম্মদ এরশাদ ১৯৮৬ সালে পার্লামেন্টের ইলেকশন দিলেন। সেই ইলেকশনে বিপুল কারচুপি। সেই ইলেকশনে যারা অংশগ্রহণ করলেন তারা ১ বছরের মাথায় সংসদ বয়কট করলেন, সংসদ ভেঙে দিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। ১৯৮৮ সালে তিনি আবার সংসদ ইলেকশন করলেন। এই ইলেকশন সমস্ত দল বর্জন করলেন। ১৯৯০ সালের জুন মাসে ডাকসুর ইলেকশন হল। সেই ইলেকশনে ছাত্রদল নিরঙ্কুশ জয়লাভ করলেন। ১৯৯০ সালে অক্টোবর মাসে বাংলাদেশের সমস্ত ছাত্র রাজনৈতিক দলগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করলেন এবং এই সর্বদলীয় ছাত্র ঐক্য আন্দোলনের মুখে ৬ ডিসেম্বর ১৯৯০ সালে এরশাদ সাহেবের পতন হল। এবং এই সর্বদলীয় ছাত্র ঐক্য সবাই মিলে লিখিত একটি রূপরেখা তৈরি করলেন। সেই রূপরেখায় সবাই সমন্বিতভাবে স্বাক্ষর দান করলেন, কিন্তু তাকে কোনো কনস্টিটিউশনাল কোনো বা লিগাল কোনো ভিত্তি দেওয়া হলো না। ৬ ডিসেম্বর এরশাদ সাহেব পতন হল। কোনো রাজনৈতিক দল একে অপরের প্রতি আস্থাশীল ছিল না। সেই জন্য সমস্ত রাজনৈতিক দল মিলে বললেন একজন নিরপেক্ষ লোককে নিয়ে আসতে হবে, যে আজ পর্যন্ত যে ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি, মানুষের ভোটের অধিকার যে কেড়ে নেওয়া হলো, সেই অধিকার ফিরিয়ে দেবে এবং সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হবে না। সবাই মিলে সেই সময় প্রধান বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে গ্রহণ করলেন। এই যে কনসেনসাস, এই কনসেনসাসটা ছিল সমস্ত রাজনৈতিক দলের, এবং এই রাজনৈতিক দলের কনসেনসাসের উপর ভিত্তি করে জাস্টিস শাহাবুদ্দিন সেদিন রাজি হলেন যে আমি ইলেকশন করে কিন্তু আমি আবার চিফ জাস্টিস হিসাবে ফিরে চলে যাব, আমি তোমাদের এখানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে থাকব না। সো ওই অভ্যুত্থান ছিল সর্বদলীয় ছাত্র পলিটিক্যাল পার্টিগুলোর, স্টুডেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর একটি অভ্যুত্থান, এবং সেই উদ্ভুত্থানে সমস্ত পলিটিক্যাল পার্টির একটা কনসেনসাস, এইটা সিদ্ধান্ত হলো যে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন আহমেদ নিয়োগ পাবেন। এরশাদ সাহেব পদত্যাগ করলেন, মওদুদ আহমেদ সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হলেন, শাহাবুদ্দিন সাহেবকে শপথ পড়ালেন। সো সংবিধানের মধ্যে থেকেই সেদিন শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হলেন। তিনি এরশাদ সাহেব পালিয়েও যাননি, তার কোনো পার্লামেন্ট মেম্বারও পালিয়ে যায়নি, কোনো খতিবও পালিয়ে যাননি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো জজও পালিয়ে যায়নি। ৯১ সালে প্রথম একটি সুষ্ঠু নির্বাচন হল।
এই নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করতে সমর্থ হলেন। এই বিএনপির শাসন আমলে দুইটা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, ঢাকা এবং চিটাগাং, এবং এই দুই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়লাভ করে। 1994 সালে একজন মাননীয় সংসদ সদস্যের মৃত্যুতে মাগুরা আসন ফাঁকা হয়। সেই শূন্য আসনে বাই ইলেকশনে বিএনপি জয়লাভ করে, কিন্তু সেই ইলেকশন সমস্ত দলগুলোর কাছে 91 যে আস্থা ফিরে এসেছিল, এক অনাস্থার সৃষ্টি হলো যে স্বাধীনতার পর থেকে এই 90 সাল পর্যন্ত একটা ইলেকশন সুষ্ঠু হলো না। যেখানে 91 সালে ইলেকশন সুষ্ঠু হলো, এই বাই ইলেকশন সেই সফলতাটাকে প্রশ্নবিদ্ধ করে দিলেন। 1996 সালের ফেব্রুয়ারিতে সমস্ত রাজনৈতিক দল তখনকার পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের সংসদীয় পদ্ধতির সংসদ নির্বাচন বয়কট করলেন এবং আন্দোলন শুরু করলেন একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। বেগম খালেদা জিয়া তথা বিএনপি জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি 13তম সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থা প্রণয়ন করলেন এবং তিনি সংসদ ভেঙে দিয়ে জুন মাসে ইলেকশন দিলেন। প্রথম হাবিবুর রহমান শেলী, the then Chief Justice, was appointed as a caretaker government. তার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলো। সো গণতন্ত্র পুনরুদ্ধার হলো, গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হলো, মানুষের ভোটের অধিকার আবার ফিরিয়ে আসলো। 96 সালে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হলেন। 2001 সালেও একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হলেন। 2006 সালে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আবার আন্দোলন শুরু হলো, আবার ভারতীয় ষড়যন্ত্র শুরু হলো এদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে সরকার ছিলেন সে সরকারকে উৎখাত করা হলো। তার পরিবর্তে মঈনুদ্দিন ফখরুদ্দিন, ভারতের আশীর্বাদ পুষ্ট একটি অবৈধ সরকার ক্ষমতা গ্রহণ করলেন। সংবিধান কিন্তু তখনও 2006 সালের পর 7 সাল থেকে 8 সাল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়নি। ত্রয়োদশ সংশোধনী স্টিল অপারেটিভ। সুপ্রিম কোর্টের কাছে কেউ কোনো 106-এর আন্ডারে উপদেশ আক্স করেননি। জোরপূর্বক একটি সরকার ক্ষমতা গ্রহণ করলেন এবং তারা দীর্ঘদিন, যেখানে ত্রয়োদশ সংশোধনীর আন্ডারে 90 দিনের বেশি একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে না, সেখানে ইয়াজউদ্দিন সরকার আন্ডারে এই ফখরুদ্দিনরা প্রায় 2 বছর এদেশে থাকলেন এবং ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারা একটি নির্বাচন অনুষ্ঠান করলেন, যে নির্বাচন আমার দৃষ্টিতে কোনোভাবেই নির্দলীয় নিরপেক্ষ হয় নাই। এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করল শেখ হাসিনার নেতৃত্বে। এখানে একটি জিনিস পরিলক্ষিত, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ভোটের মাধ্যমে কিন্তু 70 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ঠিক একই রকমভাবে 2008 সালে নির্বাচনের প্রশ্ন থাকতে পারে, কিন্তু নির্বাচন দিয়েই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন। 75 সালে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা করলেন ঠিক একই কায়দায়, একটু অন্যভাবে। তিনি বিচার বিভাগকে ইউজ করলেন, খায়রুল হক সাহেবকে দিয়ে এই 13 অ্যামেন্ডমেন্টকে অবৈধ ঘোষণা করালেন। 13 অ্যামেন্ডমেন্টকে অবৈধ ঘোষণা করে উনি 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানকে এমনভাবে সংশোধন করলেন যাতে আর কেউ ক্ষমতায় থেকে ভোট করলে তাকে কেউ সরাতে পারবে না। তো আসলেন গণতান্ত্রিকভাবে, হয়ে গেলেন স্বৈরাচার।
শেখ সাহেব আসলেন গণতান্ত্রিকভাবে, হলেন স্বৈরাচার। শেখ হাসিনা আসলেন গণতান্ত্রিকভাবে, হইলেন স্বৈরাচার। একটি ফ্যাসিবাদী কাঠামো তৈরি করলেন, যেখানে সমস্ত দল মত সবাই নিষ্পেষিত করলেন। মানুষের বাক স্বাধীনতা, মানুষের সকল প্রকার স্বাধীনতাকে তিনি হরণ করলেন। তিনি সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিলেন। তিনি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আর্মির স্বর্ণোজ্জ্বল সন্তানগুলোকে হত্যার মধ্যে দিয়ে সেনাবাহিনীকে একটি ভয়ের জায়গায় ঠেলে দিলেন। যেসব সাহসী অফিসার এবং সৈনিকেরা ছিলেন, যারা সেদিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন, তাদেরকে নির্যাতন করা হলো, তাদেরকে চাকরিচ্যুত করা হলো। ভারতীয় প্ল্যানে বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে তিনি জলাঞ্জলি দিলেন ইন্ডিয়ার কাছে। 15 বছর বাংলাদেশের মানুষের কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না, কোনো বাক স্বাধীনতা ছিল না, ভোটের অধিকার ছিল না। অধিকার শব্দটাই মানুষের মন থেকে চলে গিয়েছিল। জুলাই মাসে বাংলাদেশের তরুণরা, কোনো দল নয়, আবারও বলছি, কোনো ছাত্র দলও নয়, কোনো রাজনৈতিক দলও নয়, তরুণরা ঝাঁপিয়ে পড়লেন এক দফা দাবিতে, বুকের রক্তে রঞ্জিত করলেন বাংলাদেশের জমি। আরও একটি কথা বলে রাখা উচিত, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ নামে যে কালচারের সৃষ্টি করেছিলেন, এখনো মনে আছে হয়তো আপনাদের, সন্তু লারমা যার প্রথম প্রতিবাদ করেছিল, আমরা পাহাড়ে, আমরা তো বাঙালি না। সেই যে বাঙালি জাতীয়তাবাদ বলে চাপিয়ে দেওয়া রাজনীতি, যেটা শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন, তাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখান থেকে বের হয়ে এসে বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করেছিলেন এবং বাংলাদেশের মানুষকে একটা রিকনসিলেট করে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। শেখ হাসিনা এসে কিন্তু সেই 72 সংবিধানে ফিরে যাওয়ার নাম করে পুরো জাতিকে ভাগ করলেন এবং জাতিকে ভাগ করার তিনি নতুন এক অস্ত্র নিলেন, মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ বিরোধী। তিনি জুডিশিয়াল ক্লিনিং করে জামাতে ইসলামকে, এর আগে তিনি রাজাকার বলতেন, 2008 সালের পর থেকে তিনি এসে বলা শুরু করলেন যুদ্ধ অপরাধী। এই শাহবাগীদেরকে দিয়ে নতুন বয়ান সৃষ্টি করলেন ইসলামের বিরুদ্ধে। একটি শান্তিপূর্ণ দেশে জঙ্গিবাদের সৃষ্টি করলেন তিনি, কাল্পনিক জঙ্গিবাদের ভিডিও নাটক করলেন। কত নিরীহ প্রাণকে তিনি এই ষড়যন্ত্রের শিকার করে নিরীহ মানুষদেরকে হত্যা করলেন। তিনি আয়নাঘরের সৃষ্টি করলেন। অপারেশনের যত হাতিয়ার আছে তিনি সমস্ত হাতিয়ার ইউজ করলেন এবং স্পেশালি জুডিশিয়ারিকে তিনি তার ব্যক্তিগত স্বার্থে এমনভাবে ইউজ করলেন যে কেউ যদি তার কথার বাহিরে যায়, সিনহা বাবু তার কথায় যতদিন নাচছে খুব ভালো, চিফ জাস্টিস সিনহা বাবু যখন তার কথা শুনলেন না, 16 অ্যামেন্ডমেন্টে বাতিল ঘোষণা করলেন। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান বিচারপতিকে এইভাবে জোর করে দেশ ত্যাগের কোনো উদাহরণ নেই। যারা মিলিটারি শাসনের কথা বলেন তারাও কখনোই, অষ্টম সংসদে এরশাদ সাহেবের সময় যখন অবৈধ ঘোষণা করলেন, এরশাদ সাহেব কোনো বিচারপতিকে অসম্মান করেননি। কিন্তু শেখ হাসিনা ভারতের পরামর্শ এই জুডিশিয়ারিকে এমন জায়গায় নিয়ে গেলেন যে জাজ সাহেবরা নিজেদেরকে ঘোষণা করলেন শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে। জুডিশিয়াল কিলিং করলেন। এই তরুণদের রক্তের বিনিময়ে শেখ হাসিনা উৎখাত হলেন। সে বাংলাদেশকে কখনো অনি করতেন না। সেই কারণে আন্দোলনের মুখে তিনি এদেশে থেকে এদেশের মানুষের সম্মুখীন হয়ে বিচারের সম্মুখীন হওয়ার চেয়ে পালিয়ে যাওয়াকে শ্রেয় মনে করলেন। ইন্ডিয়ার দাসত্ব মেনে নিয়ে ইন্ডিয়াতে তিনি চলে গেলেন, তার পুরা পার্লামেন্ট মেম্বাররা চলে গেলেন, তার মন্ত্রী পরিষদ চলে গেলেন, তার দলের বড় বড় নেতারা চলে গেলেন, খতিব চলে গেলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলে গেলেন, সুপ্রিম কোর্টের জাজেরা পালিয়ে গেলেন। এর মতো নির্মম নির্লজ্জ ইতিহাস বাংলাদেশে আর কখনো ঘটেনি। সে লক্ষণ সেনাকে পালিয়ে গিয়েছিলেন খালি পায়ে,
তাছাড়া এরকম কোনো ঘটনা কোথাও ঘটেনি। 5ই আগস্ট তারিখে সমস্ত দলগুলো মিলে একটি সরকার কীরকম গঠন হবে সেই রূপরেখা নিয়ে এই তরুণ ছাত্র জনতাকে নিয়ে তারা আলোচনায় বসলে। 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। অনেকেই বলেন রাষ্ট্রপতি তো ছিল। এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা নয়, এটা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট, এবং এই কনস্টিটিউশনে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া আছে প্রধানমন্ত্রীকে। সে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, পার্লামেন্ট অকার্যকর, এবং জরুরি অবস্থাও কিন্তু জারি হলো না। আবারও বলতেছি, জরুরি অবস্থাও জারি হয়নি, মার্শাল লও জারি হয়নি। জরুরি অবস্থা হলে কেবলমাত্র প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারে। সমস্ত মানুষ, এই সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই ক্ষমতা মানুষকে এক্সারসাইজ করতে তিনি দিয়েছেন। মানুষ সেই তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আবারও বলতেছি, মানুষ তার সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানুষের যে কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অনুযায়ী রাষ্ট্র এবং মানুষের মধ্যে একটি চুক্তি থাকে। মানুষ তার সার্বভৌম যে ক্ষমতা সেটা রাষ্ট্রকে হ্যান্ডওভার করে, স্যারেন্ডার করে। কি কারণে? রাষ্ট্র তার সমস্ত অধিকারগুলোকে সংরক্ষণ করবে। রাষ্ট্র যখন এটা করতে ব্যর্থ হয় তখন সেই চুক্তি বাতিল হয়ে যায়। সাথে রাষ্ট্রের, মানুষের সেই চুক্তি বাতিল বলে গণ্য হলো 5ই আগস্ট তারিখে, যে বিপ্লবের মধ্যে দিয়ে একটি সরকার গঠন করলেন। ডক্টর ইউনূসকে সে সরকারের প্রধান উপদেষ্টা করলেন। ডক্টর ইউনূস সাহেব কাদের পরামর্শে আমি জানি না, শপথ নিলেন, বললেন এই সংবিধান সমুন্নত রাখব। সংবিধানে তো এন্ট্রিম গভর্নমেন্টের বিধানই নাই। সংবিধানে তো এই বিধান নাই কাউকে রাজা ঘোষণা করা যাবে। আমি যদি আগামীকালকে এই রাজা হিসাবে রাষ্ট্রপতির কাছে শপথ নিলাম যে আমাকে রাজা উপাধি দেওয়া হোক, আমি সংবিধান সমুন্নত রাখব, হবে না, কারণ এই সংবিধানে তো রাজার কোনো পদই নেই। এন্ট্রিম গভর্নমেন্টের, অন্তর্বর্তী সরকারের কোনো রকম কোনো কিছু এই সংবিধানে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাতিল করা হয়েছে। তাহলে যেটা সংবিধানের মধ্যে নাই সেই শপথ কি কেউ নিতে পারে? ওনারা নিলে এটা ভুল। বিপ্লবী সরকারের কোনো শপথ লাগে না। যেমন যারা শহীদ হন যুদ্ধের ময়দানে, তাদের কোনো কাপড় লাগে না, তাদেরকে ওই অবস্থায় দাফন করতে হয়। সো ভুল দিয়ে আবার শুরু হলো। কাদের পরামর্শে? 106-এর আন্ডারে বাংলাদেশে অ্যাপিলেট ডিভিশনের কাছে পরামর্শ চাওয়া হলো। এখন শোনা যায় বিএনপির পরামর্শক্রমে এটা করানো হয়েছিল। আপনার মনে রাখবেন, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশন সমস্ত জাজ তখন পলাতক, এবং এই 106-এ সুপ্রিম কোর্ট ততটুকুই পরামর্শ দিতে পারবে যতটুকু কনস্টিটিউশনের মধ্যে আছে। কনস্টিটিউশনের বাইরে যে সুপ্রিম কোর্ট কোনো পরামর্শ দিতে পারিবে না। সুপ্রিম কোর্ট ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরামর্শ দিয়েছিল। যদি দিয়ে থাকে, যেটা দিয়েছে আমরা দেখেছি, সে অর্ডার নাল অ্যান্ড ভয়েড অর্ডার। কারণ সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার নেই। সুপ্রিম কোর্ট সংবিধানের বাইরে যে কোনো অর্ডার দিতে পারবে না। এবং যখন জাজেরা সেই সময় ছিলেন না, তারা যে এখানে থাকুক সাইন করে একটা অর্ডার দিয়েছেন, সেই অর্ডার অনুযায়ী, একটা নাল অ্যান্ড ভয়েড অনুযায়ী একটি সরকার গঠিত হতে পারে না। তো ইউনূস সরকার, তার লেজিটিমেসি, সে একজন বিপ্লবী সরকার, তার কারো লেজিটিমেসি লাগবে না, কারণ তাকে গঠনই করছে সমস্ত মানুষ তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে। সো ভুল একটা শুরু হলো। বিপ্লবী সরকার হিসাবে তার যাত্রা শুরু না করে তারা তাদের যাত্রা শুরু করলেন। তাহলে স্বাধীনতা থেকে এই 5ই আগস্ট 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে একটি প্রতারণার ইতিহাস ছাড়া আর কোনো ইতিহাস নেই। 91 সালে যে ভোটের অধিকার ফিরে এসেছিল, 96 সালে যেটা রেস্টোর হলো, 2001 সালের পর সেটা ভুলন্টিত হয়ে গেল। কোনো রাজনৈতিক দল 91 সালে প্রমাণ করেছে যে তারা কেউ কাউকে বিশ্বাস করে না।
ক্ষমতার ভারসাম্য দরকার, এবং এই সরকার গত 1 বছর পরিচালনা করতে যে এর মধ্যে 13 অ্যামেন্ডমেন্ট রায়ের মাধ্যমে 15 অ্যামেন্ডমেন্ট বাতিল ঘোষণা হয়েছে। সংবিধানের 2/3 অকার্যকর। তাহলে যে সংবিধান নাই, যে সংবিধান অকার্যকর, কিভাবে একটি নির্বাচন হবে? প্রথম কথা, এখানে নির্বাচন নয়। ৭৫ সালে একনায়কতন্ত্রের যেমন মৃত্যু ঘটেছে, 5ই আগস্ট একটা ফ্যাসিজম সরকারের মৃত্যু ঘটেছে। প্রশ্ন হচ্ছে আমাদের সামনে, আমরা কিভাবে আবার গণতন্ত্রে ফিরে আসব, কেমন করে ফিরে আসব? এবং নিঃসন্দেহে ভোটের মাধ্যমেই ফিরে আসতে হবে। ভোটের মাধ্যমেই আমাদেরকে আমাদের ভাগ্য নির্ধারণ করতে হবে, কিন্তু সেই ভোটটা হতে হবে ফ্রি ফেয়ার। অ্যান্ড ভোটটা কেমন করে হবে? রাজনৈতিক ঐক্যমত 90 সালে ছিল। 90 সালে যে অভ্যুত্থান হয়েছিল সেটা ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে হয়েছিল, সর্বদলীয় ছাত্র ঐক্যের আন্দোলনে। এবার কোনো দাবিদার থাকতে পারে না। এখানে কেউ ক্রেডিটর না 5ই আগস্টের এই আন্দোলনে। 36শে জুলাই স্টেক হোল্ডার একজন না, সারা বাংলাদেশের মানুষ। সেই জন্য এটা বিপ্লব। আর বিপ্লবী সরকার, তার সে ক্ষমতা আছে যে সমস্ত দলের মাধ্যমে আগামীতে কিভাবে একটি দেশ পরিচালিত হবে। কারণ মানুষ তো অনাস্থা জানিয়ে দিয়েছে, তার তো সেই কন্ট্রাক্ট টার্মিনেট করে দিছে। এই কনস্টিটিউশন তার থাকতে পারে না। সেই জন্যে এই সরকার অনেকগুলো কমিটি গঠন করলেন এবং একটা ঐক্যমত কমিশন গঠন করলেন। আমি গত জুলাই মাসে এবং আগস্ট মাসে 2টা সেমিনারে বলেছিলাম যে দুইভাবে এই ঐক্যমত কমিশন যে সনদ প্রণয়ন করবে তাকে আইনগত ভিত্তি দিতে হবে। তাহলে এখন পর্যন্ত যা বোঝা গেল, এই আইনগত ভিত্তিটা না দিলে কি হবে? না দিলে যে পরবর্তী সরকার আসবে সে ঠিক সেই 90 সালে কেউ কথা রাখেনি, 75 সাল কথা রাখেনি, 2008 থেকে এই 15 বছর কেউ কথা রাখেনি। সামনের সরকার ভোট হয়ে গেলেও কথা রাখবে না, যদি লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া না হয়। লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে কথা রাখে না, আর লিগ্যাল ফ্রেমওয়ার্ক না দিলে তো কি কথা রাখবে? আমরা যারা এই সক্রিয় অংশগ্রহণ করেছি, আমাদেরকে আবার বিপ্লবী বানিয়ে ক্ষুদিরামের মতো ফাঁসিতে ঝোলাবে। যাতে এটা না হয়, এই পুনরাবৃত্তি না হয়, আমরা যেন আর পিছনের দিকে না যাই, সেই জন্যেই জুলাই সনদের একটা আইনগত ভিত্তি লাগবে। যেমন ব্রিটেনে ম্যাগনা কার্টা, সে 1215 সালে, তাকে বলা হয় কনস্টিটিউশন ডকুমেন্ট। ব্রিটেন এটা অলিখিত সংবিধান। এটা অলিখিত বললে ভুল হবে, আনকডিফাইড সংবিধান, মানে সবগুলো এক জায়গায় করে আমাদের মতো কোনো বই করা নাই। পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, প্রতিটা পলিটিক্যাল সিদ্ধান্ত সে দেশের কনস্টিটিউশনের পার্ট। মানুষের অধিকার যেসব চুক্তি, সেগুলো কনস্টিটিউশনের পার্ট। তাহলে এই জুলাই সনদকেও কনস্টিটিউশন পার্ট হতে হবে। কেমন করে হওয়া যাবে? দুইভাবে হওয়া যাবে। যেটা আমি একটু আগেই বললাম, জুলাই এবং আগস্ট মাসে বলেছি, ঠিক ম্যাগনা কার্টার মতো, পিটিশন রাইটসের মতো, বিল অফ রাইটসের মতো, এটাকে সংবিধানের অংশ বলে ঘোষণা করতে। এর জন্য কোনো অর্ডিন্যান্স লাগবে না। এটা জনগণ যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই বিপ্লবী সরকারকে দিয়েছে, বিপ্লবী সরকার সেই পাওয়ার এক্সারসাইজ করে একটি কনস্টিটিউশন অর্ডার পাস করবে, এবং এই কনস্টিটিউশন অর্ডারটি মানুষের সামনে গণভোটের মাধ্যমে দিতে হবে। এখানে দুইটি কথা এসছে। গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত নাজুক অবস্থা। ব্যাংক, বিমা, কোনো সেক্টর এখন পর্যন্ত পুনরুদ্ধার হয়নি। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এইখানে যদি একটি রেফারেন্ডাম করতে যাওয়া হয়, তাহলে 5-7 হাজার কোটি টাকা খরচ হয়ে যাবে। আমি জানি না, অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন জানে কত টাকা খরচ হবে।
কিন্তু একটা টাকা খরচ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য সেদিন আমি প্রস্তাব করেছিলাম যে রেফারেন্ডামটা ঠিক যেদিন সংসদে নির্বাচন হবে সে একই দিনে রেফারেন্ডাম হবে। একটা মানুষ দুইটা ভোট দিবে, একটা পার্লামেন্টে ইলেকশনে ভোট দিবে, একটা রেফারেন্ডামে ভোট দিবে। কোন রেফারেন্ডাম? ওই কনস্টিটিউশন অর্ডার, যে কনস্টিটিউশন অর্ডারের মাধ্যমে জুলাই সনদকে বৈধতা দান করা হয়। যদি এইভাবে আমাদের একটি অর্ডারের মাধ্যমে, কনস্টিটিউয়েন্ট অর্ডারের মাধ্যমে জুলাই সনদ দেওয়া হয় এবং জুলাই সনদের ভিত্তিতে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে মানুষের আকাঙ্ক্ষার এই প্রতিফলনের বিঘ্ন হওয়ার কোনো কারণ থাকবে না। কারণ চুক্তিকে ভায়োলেট করলে আমরা সবাই বলতে পারবো চুক্তিকে ভায়োলেট করছেন। চুক্তি না থাকলে কাউকে বলা যাবে না যে আপনি চুক্তি ভায়োলেট করলেন কেন। আমরা দেখতে পাইছি জুলাই সনদে অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মানে তারা ক্ষমতায় গেলে যেগুলো করবে তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতি সম্মানপূর্বক প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত এই ফ্যাসিবাদ বিরুদ্ধে আমাদের যে আগামী বাংলাদেশ, সেই বাংলাদেশকে গড়ে তুলতে গেলে সবাইকে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং এই জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। আজকে এই পর্যন্ত বলে শেষ করতেছি। এই ঐক্যমত কমিশনকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সেদিন সেন্টার ফর সিভিল রাইটসের যে দুই প্রস্তাবনা, সেই দুই প্রস্তাবনাকে আজকে তারা তাদের সামনে নিয়ে এসেছে এবং এর মাধ্যমে এই জাতির মুক্তি ইনশাল্লাহ হবে। আর এর চেয়ে যদি বের হয়ে যায় তাহলে আমাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করতেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।